এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ডাব্লিউবিএসএসসি কে টার্গেট করে ডাব্লিউবিএসএসসি যে ক্লার্কশিপ এবং গ্রুপ ডি রয়েছে তাকে টার্গেট করে একটা ম্যাথের সেট নিয়ে এসেছি। আজকে সেই ম্যাথে যে অঙ্কগুলো রয়েছে বা 20খানার মতো অঙ্ক রয়েছে, সেই 20খানা অঙ্ক আমরা সলভ করবো। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি গ্রুপ ডি এবং ডাব্লিউবিএসএসসি ক্লার্কশিপ এবং গ্রুপ ডির উপর এবং রেলওয়ে এনটিপিসির উপর ক্লাস দেওয়া রয়েছে, যেগুলো আমাদের প্লে লিস্টে রয়েছে। তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে সেই ক্লাসগুলি দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন যে কোনো পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে যে প্রথম অঙ্ক রয়েছে সেটা হলো পাইপ রিলেটেড অঙ্ক। পাইপ পি 15 ঘন্টার মধ্যে এটি খালি ট্যাঙ্কে পূরণ করতে পারে যদি ট্যাঙ্ক একে একটি ফুটো থাকে, যার ফলে এই একই ট্যাঙ্কটিকে পূরণ করতে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে কত ঘন্টার মধ্যে ফুটোটি পুরো ট্যাঙ্কটিকে খালি করবে? তার মানে পাইপ পি নামে একটা ট্যাঙ্কের মধ্যে সঙ্গে একটা পাইপ যুক্ত আছে, তার নাম হলো পি। পি পাইপটি 15 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্কে পূর্ণ করে। তারপরে কি, যদি ট্যাঙ্কে একটি ফুটো থাকে, সেই ট্যাঙ্কের মধ্যে একটা ফুটো রয়েছে, সেই ফুটো থাকে এবং যার ফলে ওই একই ট্যাঙ্কটি পূরণ করতে 3 ঘন্টা বেশি সময়, যখন ফুটো কাজ করে তখন 3 ঘন্টা বেশি সময় লাগে ফুটোর জন্য। লিক 15 18 ঘন্টা সময় লাগে। তাহলে বলছি এইভাবে যদি কাজ হয়, কত ঘন্টার মধ্যে ফুটোটি পুরো ট্যাঙ্কটিকে খালি করে দিতে পারবে? তার মানে আমাদের এটা ভর্তি করলো, পরেরটা খালি করলো, এই লজিকটা আমাকে বুঝতে হবে। তাহলে 15 18 এলসিএম করবো, সেটা হবে 90। এটা হলো আমাদের টোটাল ইউনিট কাজ। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি বের করে নিই। প্রথম যেটা পূর্ণ করে তার এফিসিয়েন্সি হলো 6 15 90। কেন? টোটাল ইউনিট কাজ আমাদের 90, এটা আমাদের টাইম। টোটাল ইউনিট কাজকে যদি আমি টাইম দিয়ে ভাগ করি তাহলে আমাদের এফিসিয়েন্সি বের। তাহলে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি টোটাল ইউনিট কাজ বাই টোটাল টাইম। এই ফর্মুলা ইউজ করে আমরা এফিসিয়েন্সির মান বের করব। দ্বিতীয় পাইপের ক্ষেত্রেই তখন এফিসিয়েন্সি হবে কি, 90 হলো টোটাল ইউনিট কাজ আর টাইম আমাদের 18, তাই 90 কে 18 দিয়ে ভাগ, এটা হলো 5। এখন এই দুটো যদি কাজ করে কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ হবে, কতক্ষণে খালি হবে, টাইমটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমটা পূর্ণ করে, পরেরটা খালি করে। তাহলে আলটিমেট টোটাল এফিসিয়েন্সি কত? +6 - 5, তার মানে +1। এখন এখান থেকেই আমাকে বের করতে হবে টাইম কতক্ষণ লাগবে, 90, আর আমাদের এফিসিয়েন্সি হলো 1, তার মানে টাইম লাগবে হলো 90 ঘন্টা। পি কিউ আর একা 20 30 এবং 60 দিন একটি কাজ করতে পারে। যদি পি কিউ আর একসাথে কাজটি সম্পন্ন করে 24,000 টাকা পাবে, তবে কিউ এর ভাগা কত? তিনজন ব্যক্তি রয়েছে, পি কিউ আর। তারা পি 20 দিনে একটি কাজ করতে পারে, কিউ 30 দিনে একটি কাজ করতে পারে এবং আর 60 দিনে একটি কাজ করতে পারে। এবং তারা যে কাজ করার পর টোটাল স্যালারিটা তো সবার মধ্যে যে ভাগ করে দেওয়া হবে, সেই স্যালারিটার পরিমাণ হলো 24,000 টাকা। এখান থেকে বের করতে বলেছে আমাদের কিউ কত টাকা পায়। এরকম টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে যখন টাকা মানে স্যালারিটা দেওয়া হয়, তখন মনে রাখবে তোমরা এফিসিয়েন্সির উপর নির্ভর করে তাদেরকে স্যালারি দেওয়া হয়। মানে যার এফিসিয়েন্সি বেশি হবে সে স্যালারি বেশি পাবে। তার মানে এখানে তো আমাদের টাইমের কন্ডিশন দেওয়া রয়েছে, তার মানে টাইম থেকে আমাকে এফিসিয়েন্সিতে নিয়ে আসবে, কারণ এফিসিয়েন্সি কর্মক্ষমতার উপর ডিপেন্ড করে স্যালারি প্রদান করা হয়। যার কর্মক্ষমতা বেশি সে স্যালারি বেশি পাবে, যার কর্মক্ষমতা কম সে স্যালারি কম পাবে। তাহলে টাইমের আমাদের দেওয়া রয়েছে 20 30, তাদের এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে আমরা এফিসিয়েন্সি টাইম দেওয়া থাকলে এফিসিয়েন্সি বের করবো কি হবে? এর জন্য নিয়ম হলো যে আমাদের টাইম রয়েছে 20 30 60 এলসিএম করব, মানে লসাগু করব। এদের এলসিএম মানে লসাগু বাড়াবে 60। এই যে এলসিএম, এটা হলো আমাদের টোটাল ইউনিট কাজ। এই টোটাল ইউনিট কাজকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি, যেমন পূর্বে আমরা শিখলাম, টোটাল ইউনিট টাইম দিয়ে ভাগ করলে হবে আমাদের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ বাই টাইম। তাহলে দেখো প্রথম যে পি রয়েছে, পি এফিসিয়েন্সি কত? টোটাল ইউনিট কাজ আমাদের 60 ভাগ 20, তার মানে 3 হবে পির এফিসিয়েন্সি। একই রকম ভাবে কিউর এফিসিয়েন্সি 30 দোকানে 60, 60 60। এই যে এফিসিয়েন্সি আমরা অনুপাত পেলাম, সেই অনুপাত অনুযায়ী এই টাকাটা ভাগাভাগি হবে স্যালারিটা। স্যালারি হলো 24,000। টোটাল কত অনুপাত হিসাবে? 3 2 5 1 6, 6 এর ভ্যালু আমি বলবো 24,000। তাহলে 1 এর ভ্যালু আমরা বলবো 4,000। আমাকে বের করতে কিউ কত পাবে, কিউ মানে মাঝখানে 2 এর ভ্যালু আমাকে বের করতে বলেছে, তাই 4 দোকানে 8,000, অপশন বি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 210 সেন্টিমিটার স্কয়ার এবং এর উচ্চতা 14 সেমি। যদি সমান্তরাল বাহুগুলির একটি অন্যটির থেকে 6 সেমি ছোট হয়, তাহলে দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।
ট্রাপিজিয়াম মানে ছবিটা দেখে বুঝে নাও, এই আকৃতির ফিগারকে বলি আমরা ট্রাপিজিয়াম। এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, কারণ কি এই দুটো বাহু সমান। এর ক্ষেত্রফলটা, এই যে ভেতরের এরিয়াটা তার দেওয়া রয়েছে এই অঙ্কের ক্ষেত্রে 210 সেন্টিমিটার স্কোয়ার 1 নম্বর, এবং এর হাইট দেওয়া রয়েছে 14 সেমি। এই হাইট হলো 14 সেমি। এবং সমান্তরাল বাহুগুলির একটি অন্যটিতে 6 মিটারের ছোট। এই যে সমান্তরাল বাহু রয়েছে, একটি আরেকটিতে 6 মিটারের ছোট, তাহলে ছোট বাহুটাকে যদি আমি x ধরি তাহলে পরেরটা নিশ্চয়ই x + 6 হবে। এখন দেখো একটা 6 মিটার ছোট হলো, তাহলে এই যে আমাদের ট্রাপিজিয়াম রয়েছে, ট্রাপিজিয়ামের বাহুগুলি হবে, বড় বাহুটা সেটা হবে x + 6। বড় সমান্তরাল যে বাহু রয়েছে, সমান্তরাল যে বাহু দেওয়া রয়েছে তার মধ্যে বড় বাহুটা হলো x + 6 এবং তার ছোট বাহুটা হলো x। এখন আমাদের দেওয়া রয়েছে ট্রাপিজিয়ামের এরিয়া। ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলা হলো হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু হাইট। এটা হলো ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলা, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু সমান্তরাল বাহুদ্বয় আমাদের কি, এই যে l, x + 6 আর x, এটাই আমাদের সমান্তরাল বাহুদ্বয় p1 আর p2। তাহলে এরিয়া আমরা এখান থেকে বের করে নেই, হাফ ইনটু p1 + p2, তাহলে 2x + 6 ইনটু হাইট হলো 14 সেন্টিমিটার দেওয়া রয়েছে, ইকুয়াল টু, আমরা এরিয়া বের করলাম, এরিয়ার ভ্যালু দেওয়া হচ্ছে 210। এখান থেকে আমি x এর মান বের করব, 2 দিয়ে কাটলাম 7, আবার 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে 30, তাহলে 2x = 30 - 6, তার মানে বেরোবে 24। তাহলে x = 12, তাহলে x এর মান আমরা বের করলাম 12। x এর মানে একটা বাহুর মান, ছোট বাহুটার মান 12, তাহলে বড় বাহুটার মান হবে 12, x এর মান 12, 12 + 6 18। অপশন এ। দুটি পাইপ ইউবি একাই একটি ট্যাঙ্কে 40 মিনিট 60 মিনিটে পূরণ করে। পাইপ সি একাই ট্যাঙ্কে 120 মিনিটে খালি করে, তিনটি পাইপ একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কতক্ষণে ভরে যাবে? তাহলে এ পাইপটা পূর্ণ করে জন্য প্লাস সাইন, বি পাইপটিও পূর্ণ করে, আর সি যে পাইপটি রয়েছে সে খালি করে -এর সাইনগুলো দিয়ে দিলাম। তাহলে 40, পরেরটার লাগবে 60 মিনিট, শেষেরটার লাগবে 120 মিনিট। এখান থেকে আমি টোটাল ইউনিট কাজটা বের করে নিই। 40 × 120 এলসিএম হবে, এলসিএম মানে লসাগু, এটা হলো 120। এখান থেকে এফিসিয়েন্সি বের করবো, এফিসিয়েন্সি তোমরা শিখলে একটু আগে। তাহলে এ পাইপের এফিসিয়েন্সি হবে 120 টোটাল ইউনিট কাজ, তাকে এর টাইম দিয়ে ভাগ করতে হবে, তখন 120 / 40 3। বির এফিসিয়েন্সি 120 / 60 2, আর সি এর এফিসিয়েন্সি 120 / 120 মানে 1। তাহলে এ ভর্তি এ খালি, তাহলে আলটিমেটলি টোটাল এফিসিয়েন্সি কত এই ক্ষেত্রে? 3 2 5 যোগ করলাম, পরেরটা বিয়োগ করতে হবে 4। এটা হলো টোটাল এফিসিয়েন্সি। আমাকে বলছে 3 দিয়ে খুলে দিলে ট্যাঙ্কটি কত মিনিটে ভর্তি হবে, টাইম বের করতে বলছে আমাদের। টাইম = টোটাল ইউনিট কাজ 120 ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি, তাহলে 30। দুটি সংখ্যার লসাগু হলো তাদের গসাগু 30 গুণ এবং লসাগু 210। যদি একটি সংখ্যা 35 হয় তবে অন্য সংখ্যাটি কি? তাহলে আমরা লসাগু গসাগুর একটা ফর্মুলা জানি, সেটা কি? সেটা হলো লসাগু গুণন গসাগু = সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো কন্ডিশনে বলা যে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 30 গুণ, তাহলে গসাগুটা মানে h, সেটা আমি ধরলাম x, তাহলে লসাগু আমাদের বেরোবে কি? গসাগুর 30 গুণ, তার মানে 30x। আমরা জানি লসাগু গুণন গসাগু = একটি সংখ্যা। এবার দেখো এই লসাগুর মান দেওয়া রয়েছে 210, তার মানে এই লসাগুর ভ্যালু হলো 210, তার মানে 30x = 210। তাহলে x = কত? 7, তার মানে x মানে হলো গসাগুর মান, আর 30x এর মান দেওয়াই রয়েছে লসাগু, সেটা 210। তোমরা ডাইরেক্ট কি করবে পরীক্ষায়? 210 / 30 এইভাবে করতে হবে, কিন্তু এক্স করার দরকার নেই। তাহলে আমাদের গসাগুর ভ্যালু এখানে হলো 7, আর লসাগুর ভ্যালু আমরা বের করে দেওয়াই রয়েছে, সেটা হলো 210 × 210। একটি সংখ্যা এর মান ধরে নাও 35, আমাকে অপর সংখ্যাটা বের করতে বলছি। এবার কাটাকাটি করে দাও, 5 × 7 = 35, 4 × 5 = 20, 1 5 × 2 = 10। তাহলে বির মান আমরা এখান থেকে ফাইন্ড আউট করলাম
42। এটাই হলো অপর সংখ্যা। দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচন হয়েছে, বিজয়ী প্রার্থী 80% ভোট পেয়েছে এবং 16,800 ভোটে জিতেছেন। পরাজিত হয়ে যাওয়া প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা কত? আমি ধরলাম টোটাল ভোটার ছিল 100 জন, এর মধ্যে যে জিতেছে সে ভোট পেয়েছে 80%, মানে 100-র মধ্যে 80, আর যে হেরেছে তাহলে সে ভোট পাবে 20%, মানে 100-র মধ্যে 20। 80% জিতেছে, সে ভোট পেয়েছে 80, তাহলে বাকিটা কত? 20 যে হেরেছে। এখন কি বলেছে, এবং এত ভোটে জিতেছে, যে জিতেছে আর ভোটের যে হেরেছে সে হলো কত? এত ভোটে কি সে জিতেছে। তাহলে ভোটে জেতা মানে কি? উইন, যে জিতেছে সে যা ভোট পেয়েছে, যে হেরেছে সে যা ভোট পেয়েছে, দুটো ডিফারেন্সটাই উইন, মানে ডিফারেন্স। এই ডিফারেন্স মানে কি? এত মার্জিনে জিতেছে, এটাই মার্জিনটা আমাদের বের করতে হবে। সেই মার্জিন হলো, জেতার মার্জিন 80 থেকে 20 বিয়োগ করব 60। এই 60-র ভ্যালু দেওয়া রয়েছে 16800। তাহলে আমরা এখান থেকে একের ভ্যালু আমরা বলতে পারি 1680 ডিভাইডেড বাই 6। আমাকে বের করতে বলছে প্রার্থীর, পরাজিত হয়ে যাওয়া প্রার্থীর ভোটের সংখ্যা কত। পরাজিত প্রার্থী কত ভোট পেয়েছিল? 20 ভোট, মানে 20-র ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে একের ভ্যালু যদি এত হয় তাহলে 20-র ভ্যালু কত? ইন্টু 20। তাহলে 2 দিয়ে কাটাকাটি করে নাও, 3, 2 দিয়ে কাটলে 10, 2 3 দিয়ে কাটলাম, 3 5 15, 1 3 6 18 0। তাহলে অ্যান্সার দাঁড়াবে 5600। একটি আয়তাকার টেবিলের উপরিতলের পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল 48 মিটার স্কয়ার, তবে এর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে একটি যদি আয়তাকার ফিগার হয়, আমাদের ধরে নাও আয়তাকার ফিগার, যার পরিসীমা মানে 4টা বাহুর যোগফল দেওয়া রয়েছে, 4টা বাহুর যোগফল মানে পরিসীমা। সেই পরিসীমা বের করার ফর্মুলা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রে 2 × a + b। কেন নাকি দেখো দৈর্ঘ্য a, প্রস্থ b, তাহলে কতগুলো a রয়েছে? দৈর্ঘ্য 2a আর 2b, এই জন্য 2a 2b 2 কমন নিয়ে নিলাম। 4টা বাহুর যোগফল মানে পরিসীমা, এটা পরিসীমার ফর্মুলা। আর এরিয়া বের করার ফর্মুলা হলো a × b, মানে এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করি কতটা জায়গা রয়েছে মাঝখানে, সেটাই হলো এরিয়া। তাহলে এটি উপরিতলের পরিসীমা দেওয়া রয়েছে, পরিসীমা মানে 2 × a + b, এর মান দেওয়া রয়েছে 28। তাহলে আমি এখান থেকে বলতে পারি a + b ভ্যালু হবে 2 দিয়ে কাটাকাটি করলে 14, a + b এর মান 14 গেল। এবং ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ ab, যার ভ্যালু দেওয়া রয়েছে 48। এখান থেকে আমাকে বের করতে বলেছে কর্ণের দৈর্ঘ্য কত, মানে এই কর্ণটা মানে কি কোণাকুণি কতটা দৈর্ঘ্য, সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ বের করার ফর্মুলা হলো, দেখো এখানে কি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তার মানে কি লম্বস্কার ভূমিস্কার অতিভুজ রিলেটেড ফর্মুলা এইভাবে মনে রাখবে, √a² + b²। এখানে d মানে এই কর্ণটার মান। তার মানে কি আমাকে কর্ণ বের করতে, দৈর্ঘ্য প্রস্থ বের করতে, মানে a আর b এর মান বের করতে হবে। এটাই হলো মধ্য কথা। এই দুটো যে ইকুয়েশন পেলাম, 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর, দুটোকে সলভ করতে হবে। তাহলে a আর b আগে সলভ করার আগে একটু ব্রেন খাটাবো আমরা। এখানে দেখো কি কি যোগ করে ভ্যালু পুটিং এর সাহায্যে যোগ করে 14 হবে এবং গুণ করে 48 হবে। একটু যদি লক্ষ্য করে দেখো, 8 এর জায়গায় যদি বসাই আর b এর জায়গায় 6 বসাই, 8 আর 6 যোগ করলে 14। আবার দেখো 8 × 6 গুণ করলে হয় 48, তার মানে বসাতে পারি এর জায়গায় 8 আর b এর জায়গায় 6। তাহলে এর জায়গায় 8 আর b এর জায়গায় 6, তার মানে আমাদের দৈর্ঘ্য হলো 8 আর প্রস্থ হলো আমাদের 6। তাহলে আমাদের কর্ণ বের করতে হবে। তাহলে √a² + b², তাহলে 8² আর 8 64, আর b মানে প্রস্থ 6² 36 যোগ করলে 100, 100 এর বর্গমূল করলে আমরা পাবো 10। এক ব্যক্তি 25% লাভে আসবাব বিক্রি করে 15% ক্ষতিতে বিক্রি করার মূল্য 800 টাকা কম হয়, তবে আসবাবটি ক্রয় মূল্য কত? আমি ধরলাম ক্রয় মূল্য 100 টাকা। সে তখন কি করলো, এই যে একটা মার্জিন, এটা হলো মেইন ফিগার। তারপরে প্রথমে কি করলো, 25% লাভে বিক্রি করলো, মানে 25% উপরে উঠে গেল, 25% লাভ। তারপরে কি করলো, 15% ক্ষতি, মানে এটা মার্জিন আমাদের 0, তাহলে এর থেকে 15 কমবে, 15। তাহলে এত লসের জন্য নিচে নামলে আলটিমেটলি তার কতটা গেইন, কতটা মানে বেশি কম হলো, সেটা কি, সেটা হলো তার মানে আলটিমেটলি আমাদের ডিসটেন্স কতটা ফাঁকের মধ্যে। 25 আর 15 যোগ করতে হবে, 5 5 10, 2 × 3 = 40। এই যে 40% এর ভ্যালু হলো 800। তাহলে এই টাইপের অঙ্কতে শর্টকাটে আমরা কিভাবে মনে রাখবো, লাভ আর ক্ষতি বিপরীত যখন থাকবে তখন তোমরা যোগ করবে, আর যদি দুটোই লাভ থাকে বা দুটোই ক্ষতি তখন বিয়োগ করতে হবে। 40% এর ভ্যালু আমাদের হলো 800। এখান থেকে বের করতে বলছে আমাদের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে 100 ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 0 0 কাটো, তাহলে আমি বলতে পারি 4% এর ভ্যালু হলো 80,
তাহলে 100 যদি আমাদের বের করতে হয় তাহলে 4 কে 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই পাশে 25 দিয়ে গুণ করে দাও, 4 25 100। তাহলে এটাকে 80 কে 25 দিয়ে গুণ হবে, 80 × 25, 4 25 100 হলে 8 25 200, পাশে একটা শূন্য। অপশন এ বি সি এর বিনিয়োগের অনুপাত 5:8:4, তাদের প্রাপ্ত অর্থের পরিমাণের অনুপাত 8:6:3, লাভের অনুপাত কত? তাহলে দেখো, লাভ বের করার ফর্মুলা আমরা কি জানি, অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ করতে হয়। তাহলে অংশীদারি কারবারের অঙ্ক। তাহলে এ বি সি তিনজন ছিল ব্যবসায়, তাদের টাইমের অনুপাত দেওয়া রয়েছে 5:8:4, এবং যা অর্থ বিনিয়োগ করে ইনভেস্টমেন্ট করেছিল তার অনুপাত দেওয়া রয়েছে 8:6:3। এখান থেকে আমাদের বের করতে বলেছে তাদের লাভের অনুপাত কত। লাভ মানে কি, কতটা পরিমাণ সে অ্যামাউন্ট ইনভেস্ট করলে কত সময়ের জন্য ইনভেস্ট করতে, তাকে যদি গুণ করি সেটাই সেখান থেকেই আমরা লাভের অনুপাত বের করতে পারি। মানে টাইমকে অ্যামাউন্ট দিয়ে গুণ করতে হবে। 5 × 8 = 40, 6 × 8 = 48, 3 × 4 = 12, 4 দিয়ে যদি কাটাকাটি করি 4 × 10 = 40, 4 × 12 = 48, 3 × 4 = 10:12:3, মানে অপশন এ। সাধারণ সুদে জমা রাখা অর্থরাশি 25 বছরে তার দ্বিগুণ হয়, তবে বার্ষিক সুদের হারটি নির্ণয় করো। তাহলে কত বছর সেটা দ্বিগুণ হয়, 25 বছরে সেটা দ্বিগুণ হয়। তার মানে তার ইনিশিয়াল ব্যালেন্স যদি 1 ছাড়তো, মানে প্রিন্সিপাল যদি 1, তাহলে অ্যামাউন্টটা হবে তার দ্বিগুণ। সেটা কত বছরে হয়, 25 বছরের ক্ষেত্রে হয়। সেখান থেকে আমাকে বের করতে বলেছে রেট অফ ইন্টারেস্ট কত। রেট অফ ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, ফর্মুলা হলো আমাদের I = PTR/100। তাহলে আই এর মান কি, আই মানে আমি জানি জমা যে সুদে আসলে পেলে, সুদে আসল মানে এ, এর থেকে প্রিন্সিপালটা বিয়োগ করতে হয়, পি মানে আসল। তাহলে অ্যামাউন্ট থেকে যদি আমি প্রিন্সিপাল বিয়োগ করি, মানে সুদ আসল থেকে যদি আসল বিয়োগ করি তাহলে ইন্টারেস্ট, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 হলো আমাদের ইন্টারেস্ট। পি এর মান হলো আমাদের 1, এই দেখো 1 ইনটু টি, টি মানে 25 বছর। আর এর মান আমাকে বের করতে হবে নিচে 100, 4 25 100। তাহলে আর এর মান আমরা পাবো 4%। এছাড়াও এই অঙ্কটা তোমরা ফর্মুলার সাহায্যে করতে পারো। কি বের করতে বলেছে, দ্বিগুণ রিলেটেড অঙ্ক, আর বের করতে বলেছে সুদের হার, মানে আর এর মান। এর জন্য ফর্মুলা ডাইরেক্ট তোমরা মনে রাখবে 100 × n-1/t। তাহলে 100 কত গুণ বলেছে, দ্বিগুণ, তার মানে n এর জায়গায় বসাবো 2, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 1। টি এর মান দেওয়া রয়েছে 25, তাহলে কাটাকাটি করে দাও, তাহলে 4 25 100, 4%। 7 এবং 343 এর গড় সমানুপাতিক কত? গড় সমানুপাতিক মানে যা, মধ্য সমানুপাতিক মানেও তা। ইংরেজিতে একে বলা হয় মিন প্রপোর্শনাল। তাহলে কোনো যদি তোমাকে দুটো সংখ্যা দেওয়া থাকে তাদের মধ্য সমানুপাতিক বা গড় সমানুপাতিক নির্ণয় করতে পারে, তার জন্য তুমি ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবে, সেটা ইকুয়াল টু হলো √a × b। তাহলে এর মান এখানে 7 আর বির মান 343। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 7 আর 343 7 এর কিউব, তার মানে 7⁴। তাহলে বর্গমূল করতে হবে, তারপর 4টার থেকে 2টো হয়ে যাবে, 7² মানে 49। একটি রম্বসের দুটি কর্ণ 5:12 অনুপাতে রয়েছে। রম্বসের বাহুর দৈর্ঘ্য 26 সেমি, তবে রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে একটা রম্বস, তাহলে কর্ণে দেওয়া রয়েছে 5:12 অনুপাতে, এই যে কর্ণ। রম্বস মানে কি, যা 4টা বাহু সমান হবে, 4টা বাহু সমান এবং কোনো কোণই 90 ডিগ্রি নয়। কিন্তু বড় ক্ষেত্রের সময় 4টা বাহু সমান হয়, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। বড় ক্ষেত্রের সময়, রম্বসের ক্ষেত্রে কোনো কোণই 90 ডিগ্রি হবে না। তাহলে একটি রম্বসের দুটি কর্ণ, তাদের অনুপাত দেওয়া রয়েছে 5:12, তাহলে একটার কর্ণ আমি ধরবো 5x, তাহলে অপরটা হবে 12x। তাহলে দেখো, আর রম্বসের আরেকটা প্রপার্টি হলো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুভাগে ভাগ করে এবং তাদের প্রত্যেকটা কোণের মান হয় 90 ডিগ্রি। যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে ভাগ করবে এবং প্রত্যেকটা যে কর্ণ রয়েছে সমান ভাগে ভাগ হবে। তাহলে কর্ণদ্বয়ের অনুপাত দেওয়া হচ্ছে 5:12, একটা 5x আর একটা 12x। তার মানে এবির মান যদি 5x হয়, তাহলে এই যে ও, এর মান হবে 5x/2 অর্ধেক। এই হলো লজিক। অপর কর্ণ যদি সিডি, এর মান হলো আমরা 12x ধরি, তার অর্ধেকটা মানে ওডি, এই যে ওডির মান হবে 12 অর্ধেক মানে 6x। আর এটা হলো আমাদের রম্বসের বাহুর দৈর্ঘ্য, যার মান হলো এটি।
আশা করি এতটুকু বোঝা গেল। তার মানে আমি এখানে 90 ডিগ্রি কোণ যেহেতু উৎপন্ন হয়েছে, তার মানে লম্ব স্কয়ার মাইনাস অতিভুজ করার ফর্মুলা ইউজ করতে পারি, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ। তার মানে লম্ব আমাদের 5x/2 লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 6x তার হোল স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অতিভুজ মানে এখানে হলো রম্বসের বাহুর দৈর্ঘ্য, আর রম্বসের সবগুলি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেম। তার মানে 26 স্কয়ার, 26 স্কয়ার করলে 676। এবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 25x স্কয়ার বাই 4 প্লাস 36x স্কয়ার ইকুয়াল টু 676। তাহলে 4 6 24, 25x স্কয়ার, 4 6 24 12 14, 144x স্কয়ার বাই 4 ইকুয়াল টু 676। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 125 25 144 169, x স্কয়ার বাই 4 ইকুয়াল টু 676। 13 দিয়ে কাটাকাটি করলাম, 13 13 169, 4 13 52, 5 13 65, আশেপাশে 2 26, 13 দোকানে 26, 4 13 52। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে x এর মান আমরা বের করব 4। তাহলে x এর মান তো বেরিয়ে গেল। এখন আমাদের দরকার কি? এখন আমাদের দরকার হলো ক্ষেত্রফল বের করা। তাই রম্বসের ক্ষেত্রফল বের করার ফর্মুলা জানতে হবে। রম্বসের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এটাও তোমাদের কিন্তু মাইন্ডে রাখবে। রম্বসের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে এখান থেকে আমি কর্ণগুলো বের করতে হবে। তাহলে প্রথম কর্ণের মান কত? প্রথম কর্ণ 5x, তার মানে 4 এর মানটা বসাও, 4 5 20। দ্বিতীয় কর্ণ আমাদের 4 মানে 12x, দ্বিতীয় কর্ণের 4 বসাও, 4 এর মান, তাহলে দ্বিতীয় হবে 4 12 48। এবার এরিয়া হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল 20 ইনটু 48। তাহলে কাটাকাটি করলে 10 480। চিনির মূল্য 25% বেড়েছে। চিনির উপর মাসিক ব্যয় স্থির রাখার জন্য একটি পরিবারকে তার মাসিক খরচ কত শতাংশ কমাতে হবে? তাহলে প্রাইস বেরিয়েছে, তাহলে ব্যয় ঠিক রাখবো আমরা, কিন্তু খরচ তাহলে কি করতে হবে? কমাতে হবে। সেটা কত পার্সেন্ট কমাতে হবে সেটাই আমাকে বের করতে বলছে। এটা বেশ সবচেয়ে সরল অঙ্ক হলো, দিক হলো যত পার্সেন্ট বেড়েছে তাকে উপরে লিখবে 25%, আর বাড়ার জন্য 100 সঙ্গে 25 যোগ কর ইন্টু 100। এই হলো ফর্মুলা। 5 25 125, 5 20 100, 20%। সোনু এবং বুলার বয়সের অনুপাত 4:3 এবং তাদের বয়সের যোগফল 49। 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাই দুজন রয়েছিল সোনু এবং বুলা, তাই বয়সের অনুপাত 4:3। তাহলে একজনের বয়স আমি বলতে পারি 4x, অপরজনের বয়স হবে 3x। তাদের বয়সের যোগফল কত? 4 3 7x ইকুয়াল টু 49। x এর মান এখান থেকে আমি বের করব 7। এখন বলি 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত? তাহলে বর্তমান বয়স বের করে নাও। তাহলে 4x এর মান বের করতে হবে। তার মানে 4 7 28, আর একটা হবে 3 7 21। এখন 4 বছর পর 4 যোগ করে দিতে হবে। তাহলে 28 আর 4 32, আর 21 আর 4 25। তাহলে 32:25 হবে এই অঙ্কের সঠিক উত্তর। a:b ইকুয়াল টু 1:11, b:c ইকুয়াল টু 21:9। তবে a:c এর মান কত? তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। আমি যদি a:b কে তার মানে a/b লিখতে পারি, আবার b:c কে লিখতে পারি b/c, আর a/b আর b/c গুণ করলে a/c, তার মানে a:c এর মান। এটাই আমাকে করতে হবে। তাহলে a/b মানে 1/11 ইন্টু b/c মানে 21/9। এবার তুমি কাটাকাটি করো, 21 11 9 11 99। কাটাকাটি করবো না, এই কারণে দেখো আমাদের অপশন ডাইরেক্ট মিলে গেছে। কাটাকাটি করলে কিন্তু মিলতো, তখন একটু মাথা খারাপ। একটি ক্লাসে 15 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষকের গড় বয়স 18 বছর। শিক্ষকের বয়স অপসারণ করা হলে শিক্ষার্থীর গড় বয়স 1 বছর কমে যায়, তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে একটি ক্লাসে 15 জন শিক্ষার্থী ছিল আর একজন কি শিক্ষক ছিল, টোটাল ছিল 16 জন। তার মানে 16 জনের এভারেজ বয়স দেওয়া রয়েছে 18। তাই 16 জনের টোটাল বয়স কত হবে? 16 × 18। তারপর নেক্সট কন্ডিশনে বলেছে শিক্ষকের বয়স অপসারণ করা হলো, তার মানে কি 16 জনের থেকে এখন 15 জন হয়ে গেল। এখন শিক্ষার্থীদের গড় বয়স 1 কমে গেল, তাহলে আগে ছিল 18, তাহলে এখন গড় বয়স হবে 17। টোটাল এখন বয়স কত? 15 × 17।
তাহলে এটা টোটাল করলে কিছু একটা আমি মান পাবো, আর 15-17 গুণ করলে কিছু একটা মান পাবো, এবং এই দুটার ডিফারেন্সটাই হবে তার মানে কার বয়স, এই শিক্ষকের বয়স। এটাই আমাকে কাজ করতে হবে। তাহলে একটু লক্ষ্য করো, প্রত্যেকটার অপশনের ইউনিট ডিজিট আলাদা, তাহলে গুণ করার তোমাদের কোনো দরকার নেই, ইউনিট ডিজিটটা গুণ করবে। 6 × 8 = 48, 8 5 × 7 = 35, 5, তাহলে 8 আর 5 বিয়োগ করো 3, তাহলে ইউনিট ডিজিট 3 কোনটাতে রয়েছে, অপশন সি। একটি পরীক্ষায় 37% পরীক্ষার্থী ফার্সি ভাষাতে, 58% পরীক্ষা সংস্কৃত ভাষাতে, 8% শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করতে, তাহলে কত শতাংশ শিক্ষার্থী ফরাসি ও সংস্কৃত উভয় বিষয়ে পাস করতে পারেনি, এটা কিন্তু ভাইটা। তাহলে 37% ফার্সিতে আর 58% শিক্ষার্থী সংস্কৃত। তাহলে ফার্সির ক্ষেত্রে পরেরটা ডায়াগ্রাম, সংস্কৃতের ক্ষেত্রে তাহলে 37% হলো ফার্সি আর 58% সংস্কৃত, আর 8% হলো উভয়। তাহলে খালি ফার্সিতে পাস করেছে কতটুকু সেটা আমি বের করে নিই। তার মানে ওভারঅল গোলটা মানে কি, এফ এর গোলটা মানে 37, তার থেকে 8 বিয়োগ করতে হবে। 37 থেকে 8 যদি আমরা বিয়োগ করি 29%। আবার দেখো এবার সংস্কৃতের ক্ষেত্রে টোটাল কত, 58, আর উভয়ের মধ্যে 8 রয়েছে, খালি সংস্কৃতে কত, 58 থেকে 8 বিয়োগ করবো 50%। তাহলে এগুলো কি করে, ফেল করে। এতজন শিক্ষার্থী ফরাসি, এতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করে, সরি এগুলো সব পাশে, আমাদের তাহলে সব পাশে, এগুলো সব কি পাশে। আলটিমেটলি ওভারঅল পাস কত করলো, 50, 29 আর 2 × 8, 8 × 9 = 17, 5 × 2 = 7 থেকে 8, 87% পাস। তাহলে আমাকে কি বের করতে বলেছে, উভয় বিষয়ে কতজন পাস করতে পারে, তাহলে উভয় বিষয়ে পাস করলে হলো 87%, তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কতজন সেটাই আমাকে বের করতে হবে, পাস করতে পারেনি। তাহলে টোটাল 7 আমরা কি ধরি, পার্সেন্টেজের ক্ষেত্রে 100, 100 এর থেকে আমাকে তার মানে 87% বিয়োগ দিতে হবে, তাহলে এটাই পাস করতে পারেনি মানে ফেল করেছে 13%। ও 10% এর ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড় বের করার ফর্মুলা হলো a + b - ab/100। এর মান 10, বির মান 10 মাইনাস 10 × 10/100। সাকসেসিভ ডিসকাউন্ট বের করতে গেলে এই ফর্মুলা ইউজ করা যায়। 10 × 10 = 20, 20 থেকে 1 গেলে পরে 19%। একজন ব্যক্তি 10% খুঁজিতে 450 টাকা ট্রানজিস্টর বিক্রি করে, ট্রানজিস্টর ক্রয় মূল্য কত? তার মানে ট্রানজিস্টরটির এসপি দেওয়া রয়েছে 450, আমাকে সেটা সিপি বের করতে বলছে। এসপি দেখে যখন আমরা সিপি বের করব 450 আর 100 হবে উপরে, আর 10% লস মানে 90 নিচে 500। আর যদি সিপি থেকে এসপি বের করতে হয় তখন 90 উপরে যাবে, 100 নিচে আসবে, অপশন এ। পি এর 20%, কিউ এর 30%, আর এর 1/6 এর সমান হলে P/Q/R কত? পি এর 20% মানে 1/5, তাহলে P/5 আমি একবারে লিখতে পারি। কিউ এর 30%, 3/10, তার মানে 30% মানে 30/100, 0 0 কাটা 3/10 ইজ ইকুয়াল টু আর এর 1/6, তার মানে R/6। এখান থেকে আমাকে বের করতে বলেছে P/Q/R কত। সোজা সাপটা কথা, এটাকে মনে মনে কে ধরো, পরীক্ষায় কেউ ধরা তোমাদের দরকার নেই, ডাইরেক্ট দেখো নিচে কি রয়েছে 5, তাহলে পি এর ভ্যালু 5 মানে 5 কে হতো, প্রত্যেকটার সঙ্গে কে থাকবে আউট হবে, তাই কে ধরা দরকারই নেই। পি এর মান 5, কিউর কত, কোনাকুনি গুণ করো, তাহলে 10 কে, আর দেখো 3 উপরে রয়েছে যেটা সেটা নিচে দিবে, উল্টে লিখবে 10/3। এরকম যদি সামনে উপরে একটা লব থাকে, লব বাই করা কারে। পরেরটা কত, 6 কে কোনাকুনি গুণ করে, তাহলে 6 বসবে, কে সবগুলোকে আউট করে দিলাম। তাহলে এবার কোনাকুনি গুণ করে একটা সাধারণ ফরমেশনে আনতে হবে আমাকে। তাহলে কি করব, নিচে কি রয়েছে হরে 3, 3 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে, 3 × 5 = 15, 10, 3 × 6 = 18। তাহলে আমাদের এই হবে সঠিক উত্তর, 15, 10, 18। তাহলে আজকে ক্লাসে এই 20খানা অঙ্ক ছিল, 20খানা অঙ্ক সলভ করলাম এবং ডিটেলসে বুঝিয়ে দেওয়া হলো। যদি কোনো অংশে বা কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে দাও, তাহলে সকলে এই ক্লাস থেকে কিছু না কিছু শিখতে পারে। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।